তো চলুন শুরু করা যাক আমাদের এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে আজকের এই জুম সেশনে। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন আজকের একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশনের মাধ্যম থেকে আপনাদের কাছে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তারপরে আপনাদের মতামতে চলে আসবো, প্রশ্ন উত্তরে চলে আসবো। আর ব্লক চেন টেকনোলজির আগামী দিনের মিশন ভিশন নিয়ে আপনারা আলোচনা করবেন। শুধু আপনাদের কাছে এটুকুই বলবো যে একটা অস্থির পৃথিবী থেকে একটা স্থিতিশীল একটা ভবিষ্যৎ গড়তে চলেছি। এমএসটি ব্লক চেন সেই বিষয় নিয়ে আমাদের আজকের এই আলোচনা থাকবে। সম্পূর্ণভাবে আপনারা প্রত্যেকেই জানেন যে একটা অস্থির পৃথিবীর মধ্যে সমগ্র পৃথিবীটা অস্থিরভাবে আজকের এই নিয়ন্ত্রণ হচ্ছে। আর সেখানে একটা স্থিতিশীল ভবিষ্যতের আশা নিয়ে আমরা প্রত্যেকে এই এমএসটি ব্লকচেনকে ডেভেলপমেন্ট করতে চলেছি। তাই এর পুরো ভূমিকা নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। তো আলোচনা করার আগেই সকল সদস্য, লিডার, অ্যাচিভার সকলকে আমাদের এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের এই জুম সেশন আমি শুরু করছি। তো বিষয়টা হচ্ছে যে আজকে আমরা শুধু একটা প্রজেক্ট নয় বা কোনো ছোটখাটো কোনো প্রজেক্ট নিয়ে আমরা আলোচনা করতে আসিনি, বা ছোটখাটো কোনো টেকনোলজি নিয়ে আমরা আলোচনা করতে আসিনি। আজকের আমরা এমন একটা সময় এসেছি যেখানে পুরো পৃথিবী একটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। আপনারা প্রত্যেকেই দেখেছেন যে আজকে ইন্টারন্যাশনাল মার্কেট কিভাবে হেলছে দুলছে। যেমন আপনারা প্রত্যেকেই জানেন আজকে মানে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের মানে এতটাই চাপ সৃষ্টি হচ্ছে, একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, সেখান থেকে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন ইসরায়েল, ইরান, আমেরিকার মতো শক্তিধর দেশ একের পর এক বিভিন্ন ধরনের যুদ্ধগুলোই তারা জড়িয়ে পড়ছে। আবার অনেক বড় বড় বিশ্বের অনেক বড় বড় রাজনীতি শক্তিধর দেশগুলো বিভিন্ন ধরনের রাজনীতির একটা শক্তি নিয়ে সেখানেও টানাপোড়েন চলছে, যেখানে ইউনাইটেড স্টেটের একটা বড় ভূমিকা রয়েছে। তাই আপনারা সমস্ত দিক থেকে আপনারা যদি দেখেন ম্যাক্সিমাম শক্তিধর দেশকে কন্ট্রোল করছে ইউনাইটেড স্টেট, আমেরিকার মতো একটা দেশ, যারা কিনা আঙুলের ডগায় সমস্ত দেশকে নাচাচ্ছে। তাই আজকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের সংঘাত, রাজনৈতিক, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বিভিন্ন ধরনের শৃঙ্খলা বিশৃঙ্খলা অনেক কিছু ঘটনা আমাদের চোখের সামনে ঘটছে। আর এরপরে এই যে আজকে যে যুদ্ধ শুরু হয়ে গেল, একটা ওয়ার্ল্ড ওয়ার হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। আর এখান থেকে ধীরে ধীরে আপনারা প্রত্যেকে বিভিন্ন নিউজ চ্যানেলে শুনে থাকবেন যে যেভাবে জ্বালানির একটা সাপ্লাই শর্টেজ হতে পারে, সেখান থেকে আগামী দিনে জ্বালানির একটা মূল্য বৃদ্ধি হতে পারে। তো এইসব বিষয়গুলো যেগুলো আমরা দেখে আসছি সোশ্যাল মিডিয়া সমস্ত নিউজ চ্যানেল থেকে, এগুলো শুধু একটা সাধারণ কোনো খবর নয়, এসবই হলো আমাদের জীবনের একটা বাস্তবতা, আমাদের জীবনের একটা যুদ্ধ সংগ্রামের মধ্যে আমাদেরকে সকলকে নিয়ে যাচ্ছে। যুদ্ধ মানে শুধু ওই দেশের সঙ্গে দেশের যুদ্ধ হচ্ছে আর আমরা নিরাপত্তার মধ্যে আছি এমনটা কিন্তু নয়। যুদ্ধ যেখানেই হোক না কেন, সেই যুদ্ধর আঁচ কোথাও না কোথাও অর্থনৈতিক দিক থেকে আমাদের মতো সাধারণ মানুষের অবস্থাকে দুরবস্থা করতে পারে। তাই যখন বড় শক্তিধর দেশগুলোর মধ্যে একটা উত্তেজনা বাড়ে, তখন সবচেয়ে বেশি মানে যদি ক্ষতিগ্রস্ত কেউ হয়ে থাকে, সেটা আমাদের মতো সাধারণ মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হই। কারণ সেখানে ভ্যালু কমে যায়, আমাদের যে অর্থ দিয়ে আমরা লেনদেন গুলো করি সেই অর্থের ভ্যালুটা কমে যায়। ব্যাংকিং এর যে সিস্টেম গুলো আমরা পরিচালনা করে থাকি, ব্যাংকিং এর সিস্টেম যেগুলো আমরা ব্যবহার করে থাকি, সেই সিস্টেমটাও অনিশ্চিত হয়ে যায়, যে কতক্ষণ চলবে তাও আমরা কেউ বলতে পারবো না। আর আগামী দিনে এইভাবে যদি চলতে থাকে আন্তর্জাতিক লেনদেন গুলো, যারা একটা দেশ থেকে আরেকটা দেশে বিভিন্ন ধরনের ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে, তাদের জন্য আন্তর্জাতিক লেনদেন গুলো একটা জটিল হয়ে যায়। আবার অনেকে যারা চাকরি করেন, ব্যবসা করেন, তারাও বিভিন্ন মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়। আর ইতিহাস দেখায় যখন যুদ্ধ হয় তখন অর্থনৈতিক টগবগ করে কাঁপে, অর্থনৈতিক দিকটা কোনো টলমল করে কাঁপে, তার কোনো গ্যারান্টি থাকে না কখন কি ঘটতে পারে, কখন কি হতে পারে। তাই যখন অর্থনীতি কাঁপে তখন মানুষ কিন্তু বিভিন্ন ধরনের বিকল্প খোঁজে। বিকল্প কি করা যায়, কিছু তো করতে হবে। এই ধরনের বিকল্পগুলো খোঁজার প্রক্রিয়া থেকেই জন্ম নিয়েছে বিভিন্ন ধরনের টেকনোলজি। যখন মানুষের পিঠে দেয়াল থেকে যায়, মানুষের যখন সামনে
ডান দিকে, বাঁ দিকে, পেছনে, উপর, নিচে, চতুর্দিক থেকে যখন মানুষ প্রেসারে পড়ে যাবে, চাপে পড়ে যাবে, তখন মানুষ বাধ্যতা হয় একটা অন্য বিকল্প বেছে নেওয়া বা অন্য বিকল্প ভাবা। আর সেই জায়গা থেকেই জন্ম হয়েছিল বিটকয়েন ব্লকচেন 2008 সালে। একটা বিশ্বের মধ্যে একটা অর্থনৈতিক সংকটের, মানে যে সময় ঘটনা ঘটেছিল 2008 সালে, সেই সময় সেই সংকটের থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্য বুঝেছিল যে অর্থনৈতিক সংকটটাকে কাটাতে গেলে একটা টেকনোলজি ডেভেলপমেন্ট করতে হবে। সেই টেকনোলজির নাম ছিল বিটিসি, অর্থাৎ বিটকয়েন ব্লকচেন। আপনারা অনেকে বিটকয়েন নামে পরিচিত বা বিটকয়েন নামে আপনারা ক্রিপ্টোকারেন্সি হিসেবে চিনে থাকবেন। অ্যাকচুয়ালি সেটা একটা ব্লকচেন, একটা টেকনোলজি। ক্রিপ্টোকারেন্সি জাস্ট আজকের দিনে তার লেনদেনের, তার গ্যাস ফি দিতে তার মাদার কারেন্সি যেটা বিটিসি, তার ব্লক ক্রিয়েশন থেকে যেটা জেনারেট হয়েছে, তাদের সেই ক্রিপ্টোগ্রাফি ভাবে তাদের লেনদেনটা হয়, তাই তাদের মাদার কারেন্সিকে ক্রিপ্টোকারেন্সি বলা হয়। তা সেটুকু আমরা শুধু ক্রিপ্টোকারেন্সি বা শেয়ার বাজার বা ফরেক্স মার্কেট এই সমস্ত জায়গায় ট্রেডিং করতে বা লেনদেন করতে বা কোনো ধরনের স্টেবল কারেন্সির একটা লেনদেন করতে, ট্রানজাকশন পারপাস ইউজ করতে আমরা জাস্ট ওটাকে ক্রিপ্টোকারেন্সি হিসাবে জনপ্রিয়তা ভাবে চিনি। অ্যাকচুয়ালি তার ব্যাকগ্রাউন্ডে তার টেকনোলজিটাকে আমরা অনেকেই বুঝি না বা বোঝার চেষ্টা করি না। তাই সম্পূর্ণ একটা কেন্দ্রীভূত একটা সিস্টেমের উপর সম্পূর্ণ একটা নির্ভরতা রেখে সেখানে আগামী দিনের বড় বড় ঝুঁকিপূর্ণকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে আসার জন্য ব্লকচেন টেকনোলজিকে ডেভেলপমেন্ট করা হয়েছিল সর্বপ্রথম 2008 সালের আমেরিকার বুকে। সেই ব্লকচেন টেকনোলজি ডেভেলপমেন্ট হয়েছিল যার নাম বিটকয়েন ব্লকচেন। আর এখান থেকেই শুরু হয় ব্লকচেন টেকনোলজির আবির্ভাব। ধীরে ধীরে একের পর এক ব্লকচেন টেকনোলজি ডেভেলপমেন্ট হয়েছে। তারপরেও 2015 সালে ইথিরিয়াম ব্লকচেন ডেভেলপমেন্ট হয়, যার যার কো-ফাউন্ডার, যার ফাউন্ডার ছিলেন ভিটালিক বুটেরিন, এবং সেই ব্লকচেনকে ডেভেলপমেন্ট করেছিল 2015 সালে। এবং সেখান থেকে 2022 সালে সেই ইথিরিয়াম ব্লকচেনকে আরো একটা নতুন টেকনোলজি সেখানে ডেভেলপমেন্ট করে স্মার্ট কন্ট্রাক্ট থেকে ইত্যাদি সেখানে ডেভেলপমেন্ট করা হয়, এবং তাদের প্রযুক্তি যেটা ছিল সেই প্রযুক্তিটাকে চেঞ্জ করে প্রুফ অফ স্টেকে নিয়ন্ত্রণ করা হয়, যেটাকে আজকের দিনে আমরা মাইনার বা বিভিন্ন ধরনের মাইনিং সিস্টেমে আমরা সেখানে স্টেকিং করে, মানে কয়েন তাদের যে মাদার কারেন্সি সেটাকে কিনে বাই ডিফল্ট সেখানে আমরা স্টেক করে সেখানে আমরা স্টেকিং চালাতে পারি। মানে তাদের ভ্যালিডেশন, তাদের তথ্য আদান প্রদান, ট্রানজেকশন সেগুলোকে যাচাইকরণের জন্য স্টেকিং এ থাকা তাদের কয়েনগুলো দিয়ে লেনদেন হতে থাকে। সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ সিস্টেমে ব্লকচেন টেকনোলজি কাজ করে, তাকে কেউ নিয়ন্ত্রণ করে না। কেউ একবার ওই সিস্টেমে এন্ট্রি নিয়ে ফেললে বা কোনো একটা ট্রানজেকশন হয়ে গেলে সেই ট্রানজেকশনটা সারা জীবনের জন্য স্থায়ী হয়ে যায়। সেটাকে না কেউ চেঞ্জ করতে পারে, না কেউ এডিট করতে পারে, না ডিলিট করতে পারে, না কেউ প্রতারিত করতে পারে, না কেউ হ্যাক করতে পারে। কারণ ব্লকচেন টেকনোলজি কোনো পার্টিকুলার কোনো দেশের জন্য নয়। ব্লকচেন কোনো একক মানে সরকারের জন্য নিয়ন্ত্রণ নয়। ব্লকচেন কোনো সীমান্তে বাধা নেই যে এতটুকু সীমান্তের মধ্যে, এর আয়ত্তের মধ্যে ব্লকচেন টেকনোলজি থাকবে, এরকম কোনো বাউন্ডারি দেওয়া নেই। যখন দুটো দেশের মধ্যে যুদ্ধ হয় তখন কিন্তু ব্যাংকের ট্রানজেকশন বন্ধ হতে পারে। ভাবুন ভালো করে, ব্যাংকে আজকের দিনে আমরা ম্যাক্সিমাম লেনদেন করছি। আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না যে আমরা ব্যাংকে ট্রানজেকশন করছি না। আজকের দিনে আমরা প্রত্যেকেই ব্যাংকিং ট্রানজেকশন করতে বাধ্য। তাহলে এই জায়গা থেকে ধরুন আজকে ইরানে যুদ্ধ চলছে, আমেরিকায় যুদ্ধ চলছে, এরকম বিভিন্ন দেশের সঙ্গে দেশের যুদ্ধ চলছে। আগামীকাল যদি আমাদের ভারতবর্ষে যুদ্ধ লেগে যায়, আর আমরা তাহলে আজকের দিনে যে সমস্ত জায়গায় আমরা কেন্দ্রীয়ভাবে নির্ভরশীল, যেমন ব্যাংক, বিভিন্ন প্রাইভেট সেক্টর, সমস্ত গভর্নমেন্ট সেক্টর বলুন, প্রাইভেট সেক্টর বলুন, সমস্ত জায়গায় আমরা যেখানে যেখানে ম্যাক্সিমাম জায়গাটায় আমরা কেন্দ্রীয়ভাবে নির্ভরশীল, যখন ম্যাক্সিমাম দেশের সঙ্গে দেশের যুদ্ধ চলছে, তখন আমাদের দেশে যদি একবার যুদ্ধ শুরু হয়ে যায়, যেটার উপরে আমরা সব থেকে বেশি নির্ভরশীল সেটা হচ্ছে ব্যাংক ট্রানজেকশন। আর এই ব্যাংকের যে ট্রানজেকশন সেটা এনি টাইম বন্ধ হতে পারে, কারণ সেটাকে নিয়ন্ত্রণ করা হয়, সেটা কারোর একটা অধীনে রয়েছে, কেউ সেটাকে কন্ট্রোল করে, কেউ সেটাকে নিয়ন্ত্রণ করে।
আপনার কাছে আপনার ব্যাংকের সম্পত্তি থাকতে পারে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আপনার ব্যালেন্স থাকতে পারে, আপনার কাছে আপনার ব্যাংকের পাসবুক থাকতে পারে, চেক থাকতে পারে, ইত্যাদি প্রভৃতি সবকিছু থাকতে পারে, কিন্তু তার মালিক আপনি নন। তার মালিক আপনি নন, সেটাকে নিয়ন্ত্রণ করছে যিনি, তিনি তার মালিক। অতএব সেটা যদি কোনো প্রাইভেট কোম্পানির হাতে নিয়ন্ত্রণ থাকে, তিনি আপনার ওই অ্যাকাউন্টের মালিক। তিনি যদি গভর্নমেন্ট হয়, তাহলে গভর্নমেন্ট আপনার ওই অ্যাকাউন্টের মালিক। এবং আগামী দিনে সেই ব্যক্তি যখন চাইবে সেই সিস্টেমটাকে বন্ধ করতে পারে বা বন্ধ করতে বাধ্য হতে পারে। কারণ দেশের সাথে দেশের যখন একটা অর্থনৈতিকভাবে একটা চুক্তি সীমাবদ্ধ লঙ্ঘন করা হবে বা ট্রানজেকশন বন্ধ হবে, বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম আমাদের মতো সাধারণ মানুষদের উপরে হবে। কিন্তু একটা ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্ক, এখান থেকে জন্ম হয়েছে একটা ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্ক, মানে যেটাকে কেউ কন্ট্রোল করবে না, যেটা কারোর নিয়ন্ত্রণে থাকবে না, কারোর বাউন্ডারি থাকবে না, কারোর নিষেধাজ্ঞায় চলবে না, মানে নিজেই স্বাধীন। সেটা হলো ব্লক চেন টেকনোলজি। সহজ এবং সরল ভাবে সকলে বোঝার জন্য চেষ্টা করবেন। ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্ক মানে সকলে মিলে সেটার মালিক। ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্ক মানে ওই নেটওয়ার্কের মধ্যে যত মানুষ পার্টিসিপেন্ট, যত মানুষ সেখানকার ইউজার, সকলে সেটার মালিক, খোদ সে নিজে অনার। ওকে, এই জায়গা থেকে আপনি ভাবুন, যদি আমাদের ব্যাংকিং ট্রানজেকশনটার মালিক আমরা সকলে, আমাদের অ্যাকাউন্টের খোদ মালিক যদি আমরা নিজেরা হতাম, আমাদের ট্রানজেকশনের পাওয়ার যদি আমাদের নিজেদের কাছে থাকতো, তাহলে সেটাও ডিসেন্ট্রালাইজ হতো। সেটা আমাদের কাছে থাকে না, সেটা কোন একটা পার্টিকুলার একটা কেন্দ্রীয় সিস্টেমের মধ্যে রাখা থাকে, কখনো ব্যাংক বা কখনো আরবিআই বা কখনো গভর্নমেন্ট, এইভাবে সেটাকে নিয়ন্ত্রণ করছে। তার জন্য একটা সম্পূর্ণ একটা বিকেন্দ্রকরণ সিস্টেমের মাধ্যমে ডিসেন্ট্রালাইজ ডিস্ট্রিবিউটেড লেজার নামক ব্লক চেন টেকনোলজি, আমাদের মতো সাধারণ থেকে সাধারণ মানুষ যা এই ব্লক চেনের মধ্যে পার্টিসিপেন্ট নিয়ে একটা ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্কে আমরা পরিণত করছি, যেখানে ডিসেন্ট্রালাইজ ভাবে সমস্ত ট্রানজেকশন, লেনদেন সবকিছু এই ব্লক চেন টেকনোলজির মাধ্যমে হতে পারে। তাহলে এবারে ভাবুন, কাল যদি যুদ্ধ লেগেও যায়, তাহলে এই ভারতবর্ষের এই ব্লক চেন টেকনোলজির মধ্যে আগামী দিনে যা কিছু ট্রানজেকশন হবে, তা কারোর নিয়ন্ত্রণে নেই, তা কোনো যুদ্ধ দেখবে না, কোনো বাউন্ডারি দেখবে না, এই সিস্টেম কখনো বন্ধ হবে না। কারণ এটা শুধুমাত্র মানুষের নেটওয়ার্ক। মানুষ এই নেটওয়ার্কটাকে এমন ভাবে ডেভেলপমেন্ট করেছে, পৃথিবীতে যতদিন মানুষ থাকবে ততদিন এর নেটওয়ার্ক থাকবে। এটাই হচ্ছে ডিসেন্ট্রালাইজের পাওয়ার। তো ডিসেন্ট্রালাইজটাকে আপনারা বোঝার চেষ্টা করবেন, একটা সেন্ট্রালাইজ আর একটা ডিসেন্ট্রালাইজ। সেন্ট্রালাইজ আপনার আজকের গভর্নমেন্ট সেক্টর, আজকের আপনার প্রাইভেট সেক্টর, বা বিভিন্ন আপনার নিজস্ব কোনো ব্যবসা হতে পারে, যে কোনো হতে পারে, যেটা কারোর অধীনে থাকে বা কেউ সেটাকে নিয়ন্ত্রণ করে, সেটা হলো সেন্ট্রালাইজ একটা মডিউল। আর যেটা ডিসেন্ট্রালাইজ, তার একক কোনো মালিক নেই, তার একক কোনো মালিক নেই, তার কোনো একক কোনো নিয়ন্ত্রণ নেই, সেটাকে সম্পূর্ণভাবে বিকেন্দ্রকরণ করে সকলে মিলে সেটার অনারশিপ চালাচ্ছে, সকলে মিলে একটা নেটওয়ার্ক গঠন করেছে, সেই নেটওয়ার্কটা সকলে মিলে অনার, মালিক। এখান থেকেই ব্লক চেনের, ডিসেন্ট্রালাইজ ব্লক চেনকে আপনাদের বুঝতে হবে। তাই এখান থেকে এমএসটি ব্লক চেনের গুরুত্বটাও আপনাদের বুঝতে হবে। এমএসটি ব্লক চেন আমাদের কাছে ডিসেন্ট্রালাইজ ইকোসিস্টেম গঠন করার পাওয়ার দিয়েছে। যে ব্লক চেন ডেভেলপমেন্ট হয়, সেই ব্লক চেনকে ডেভেলপমেন্ট করার মতো স্বাধীনতা দিয়েছে অ্যাজ পার ভ্যালিডেটর। মানে ব্লক চেন যে ট্রানজেকশন গুলো করে বা ব্যাংকের মধ্যে যে ট্রানজেকশন গুলো ভ্যালিডেশন চলে, সেগুলো ম্যানেজিং সিস্টেমে ভ্যালিডেশন করে, আর ব্লক চেনের মধ্যে যে ট্রানজেকশন গুলো হয় সেগুলো ভ্যালিডেটর দ্বারা সেগুলো ভ্যালিডেশন হয়। তাহলে ব্যাংকের ট্রানজেকশন ভ্যালিডেশন করার জন্য ম্যানেজাররা স্যালারি পায়, মাইনে পায়। তাই ব্লক চেন টেকনোলজির মধ্যে ভ্যালিডেটর যতগুলো ট্রানজেকশনকে ভ্যালিডেট করে, তারা সেখানকার গ্যাস ফি বা সেখানকার ওই ভ্যালিডেশন পারপাস রিওয়ার্ড পায়, যেটাকে আমরা তার মাদার কারেন্সি, যেটা সমস্ত ব্লক চেনের ভ্যালিডেশন পারপাস, প্রতিটা ব্লক চেনের মাদার কারেন্সি তাদের ভ্যালিডেটর বা তাদের মাইনার পেয়ে থাকেন। তাহলে এইভাবে আমরা আমাদের এমএসটি ব্লক চেনের মধ্যে
পার্টিসিপেট নিতে পাচ্ছি, এই ব্লক চেনকে একটা শক্তিশালী একটা ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্ক করতে পাচ্ছি। আর এখানকার ট্রানজেকশনের পারপাস আগামী দিনে আমাদের মতো সাধারণ থেকে সাধারণ মানুষ যারা এর ভ্যালিডেটর হতে পারছে, আগামী দিনে এর গ্যাস ফি এবং এর রেওয়ার্ড আমরা পাবো। কতদিন পাওয়া যাবে? লাইফ টাইম। যতদিন আপনার ভ্যালিডেশন চলবে ততদিন আপনি গ্যাস ফি পাবেন। আপনার ট্রানজেকশন যতদিন চলবে ততদিন যেহেতু এই সিস্টেমের নেটওয়ার্কের একজন আপনি পার্টিসিপেন্ট, একজন মালিক, একজন ভ্যালিডেটর, তাই এর সিস্টেমের মাধ্যম থেকে সারা জীবন ট্রানজেকশন চলবে, সারা জীবন বেনিফিট পাবেন। প্যাসিভ ইনকামটাকে বোঝার চেষ্টা করুন। ফিউচার মিশন ভিশন কাকে বলে সেটাকে বুঝতে হবে। এমএসটি ব্লকচেন একটা হাই টেকনোলজিক্যাল একটা, মানে কি বলবো, আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ। এই ব্লকচেন টেকনোলজি 2008 সাল থেকে ডেভেলপমেন্ট হয়েছে, আমরা কোনোটাই আজ পর্যন্ত অংশীদারিত্ব নিতে পারিনি। মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানি মুম্বাইয়ের পুনে থেকে আমাদের কাছে এই ব্লকচেন টেকনোলজি উপহার দিয়েছেন 2024 সালের 12ই নভেম্বর থেকে। এই ব্লকচেনের মধ্যে আমরা সাধারণ মানুষ অ্যাজ পার ভ্যালিডেটর পার্টনারশিপ বা ভ্যালিডেটর ফ্র্যাকশনাল অনারশিপ নিতে পাচ্ছি। আর এই ব্লকচেনের মধ্যে অনারশিপের পার্টিসিপেন্টের সুযোগ সীমিত। মাত্র 21টি নোড দ্বারা এই ব্লকচেনকে ডেভেলপমেন্ট করা হচ্ছে, যার মধ্যে অলরেডি 9 নম্বর নোড, অর্থাৎ 9 নম্বর নোড আমাদের কাছে লাইভ রয়েছে। খুব তাড়াতাড়ি আমাদের কাছে 9 নম্বর নোড গুলো ফুরোতে পারে এবং 10 নম্বর নোড অ্যাক্টিভ হতে পারে। এইভাবে চোখের সামনে দেখতে দেখতে সময়ের সঙ্গে 21 নম্বর নোড পর্যন্ত যখন অ্যাক্টিভ হয়ে যাবে, তারপরে কিন্তু এখানে কোনো ধরনের ফ্র্যাকশনাল অনারশিপের পার্টিসিপেন্টের সুযোগ সারা জীবনের জন্য কখনো আর ভ্যালিডেটর হতে পারবেন না। অ্যাজ পার ভ্যালিডেটর আর হতে পারবেন না। তখন যে মাদার কারেন্সি গুলো থাকবে, সেই মাদার কারেন্সি দিয়ে অ্যাজ পার আমরা স্টেকিং হোল্ডার হতে পারি, যা ইথিরিয়াম, যা বিটকয়েন, সোলানা, পলিগনের মধ্যে আজকের দিনে যে কেউ সেখানকার স্টেকিং হোল্ডার হতে পারেন। আগামী দিনে এই ব্লকচেনের মধ্যে কেউ আর ভ্যালিডেটর হতে পারবেন না, স্টেকিং হোল্ডার আপনারা হয়ে আপনারা এখানকার গ্যাস ফি আর্নিং করতে পারবেন। কিন্তু স্টেকিং হোল্ডার আর ভ্যালিডেটরের মধ্যে দুটো ভাগাভাগি রয়েছে। স্টেক মানে আপনাকে কয়েনটাকে ফার্স্ট অফ অল সংগ্রহ করতে হবে, সেটা ফ্রি অফ কস্টে নেবেন কি মার্কেট থেকে কারো কাছ থেকে কিনে নিয়ে আপনি মার্কেটে দিয়ে সেই কয়েনটাকে স্টেক করে তারপরে রোজগার করবেন। আর ভ্যালিডেটর, এখানে যারা আজকের দিনে ফ্র্যাকশনাল পার্টিসিপেন্ট হয়ে ভ্যালিডেটর হচ্ছেন, তাদের কাছে কোনো কয়েন বা তার মাদার কারেন্সি কোনোভাবে সংগ্রহ করতে হচ্ছে না, কিনতে হচ্ছে না, বাই করতে হচ্ছে না, তাদের কাছে জন্ম হচ্ছে। ব্লক চেন ক্রিয়েশন পারপাস, এখানে ব্লক ক্রিয়েশন থেকে আমরা এখানকার ভ্যালিডেটর থেকে আমরা ভ্যালিডেটর রেওয়ার্ড হিসেবে আমরা মাদার কারেন্সি অর্থাৎ এমএসটিসির জন্মদাতা। আমরা প্রত্যেকে এই ব্লক চেনের প্রতিটা কয়েনকে জন্ম দিচ্ছি, কারণ আমাদের এই ব্লক চেনের ভ্যালিডেটর আমরা সকলে মিলে এই একটা নেটওয়ার্ক। আর এই নেটওয়ার্কটা হয়েছে একটা ডিসেন্ট্রালাইজ, আর এটা সম্পূর্ণ একটা নিজস্ব মেননেট এক্সপ্লোরার দ্বারা মানে ট্রান্সপারেন্ট রয়েছে, আমরা সকলে এখানে সবকিছু দেখতে পাই। এখানে সম্পূর্ণ নিজস্ব নোড সিস্টেম দ্বারা এই ব্লকচেন ডেভেলপমেন্ট হচ্ছে। নিজস্ব নোড মানে আমার নোড আমি পারচেস করছি, আপনার নোড আপনি পারচেস করছেন। এখানে নোড শব্দটা অ্যাজ পার সিম্পলি ভাবে যদি বলি, একটা ডিজিটাল কম্পিউটার বা একটা ডিজিটাল মোবাইল আপনি পারচেস করছেন, যা হয়তো ডিভাইসটা আমাদের হাতে নেই কিন্তু সেটা ওয়ার্ক করছে অটোমেটিক্যালি, অটোমেশন সিস্টেমে, তার অ্যালগোরিদম, তার মেকানিজম, তার সম্পূর্ণ ইকোসিস্টেমের দ্বারা এখানে ব্লক ক্রিয়েশন থেকে আমাদের কাছে রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন চলছে। 2044 সাল পর্যন্ত আমাদের টোটাল সাপ্লাই 840 কোটি পর্যন্ত আমাদের কাছে এর মাইনিং, এর যে আমাদের যে ভ্যালিডেশন সিস্টেম, সেখান থেকে রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন চলবে 840 কোটি, যা সমগ্র ভ্যালিডেটরদের মধ্যে ডিস্ট্রিবিউশন চলবে। যে যেমন ভ্যালিডেটর থাকবে, যে যেমন পার্সেন্টেজের ভ্যালিডেটর থাকবে, তার কাছে তেমন পার্সেন্টেজের রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন হবে। 2044 সাল পর্যন্ত ভ্যালিডেশন রিওয়ার্ড চলতে থাকবে।
আর সম্পূর্ণটা এখানে একটা সম্পূর্ণ আমাদের যে মেন নেট এক্সপ্লোরার, সেখানে আমরা পরিষ্কারভাবে স্বচ্ছতার সঙ্গে ট্রান্সপারেন্টের সঙ্গে সমস্ত ট্রানজেকশনটাকে আমরা দেখতে পারি। একটা হাই স্কেলেবিলিটি ব্লক চেন টেকনোলজি ডেভেলপমেন্ট হতে চলেছে, যেখানে আগামী দিনে এআই টেকনোলজি থেকে ধরে মেটাভার্সেস থেকে টেকনোলজি থেকে ধরে আগামী দিনে আরো উন্নত থেকে উন্নত টেকনোলজি এই ব্লক চেন দ্বারা ডেভেলপমেন্ট হতে চলেছে। আর সব থেকে বড় বিষয় হলো, একটা ব্লক চেনের মধ্যে যখন স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করার সুযোগ থাকে, সেখানেই তার মেন খেলা। কারণ পৃথিবীর মধ্যে যতগুলো বিজনেস এই ব্লক চেন টেকনোলজির মাধ্যমে চালনা হয়, তাদেরকে ফার্স্ট অফ অল প্রথমে এন্ট্রি নিতে গেলে স্মার্ট কন্ট্রাক্ট নামের একটি টেকনোলজি ব্লক চেনের মধ্যে রান হয়। সেই স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যম থেকে সমস্ত ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুকে ডেভেলপমেন্ট করা যেতে পারে। তাই একটা নেটওয়ার্ক তখনই শক্তিশালী হয় যখন সেটা নির্ভর করে সেটা মানুষের উপরে, কোনো একক কেন্দ্রের উপরে নয়। কোনো একজন ব্যক্তি সেটাকে নিয়ন্ত্রণ করে না, সেটা সকল মানুষের উপরে নির্ভর থাকে, তখনই সেটা কিন্তু শক্তিশালী নেটওয়ার্ক হয়। যেমনটা আজকের আমেরিকা, ইরান সমস্ত জায়গায় আজকের এই যুদ্ধ চলছে। কোনো কারণবশত তাদের ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, সার্ভার বন্ধ থাকে, তাহলে তাদের ট্রানজেকশনটা হবে কি করে, কিভাবে কোথায় যাবে? এই জায়গা থেকে কাজ করে ব্লক চেন সার্ভার, ব্লক চেন টেকনোলজি, যেখানে কোনো রাজনৈতিক আহ একটা সিস্টেম সেখানে কাজ করবে না, রাজনৈতিক চাপ সেখানে কাজ করবে না, কোনো সরকারের কথা চলবে না, সম্পূর্ণটা একটা টেকনোলজি সিস্টেমে সেখানে ট্রানজেকশন চলবে। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, ব্লক চেন টেকনোলজির মাধ্যমে আপনার কাছে যদি সেই মুদ্রাটা থাকে, তাহলে সেই মুদ্রা অতএব সেই কারেন্সিটাকে আপনি লেনদেন করতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তে। ডিসেন্ট্রালাইজ স্থিতিশীলা যে বিষয়টা, একটা স্থিতিশীল যে বিষয়, ডিসেন্ট্রালাইজ সিস্টেমটা এই কারণে করা হয়েছে যে আমরা নিরাপত্তা থাকতে হবে, আমাদের মতো সাধারণ নাগরিকদের নিরাপত্তা দিতে হবে। সেই নিরাপত্তার জন্য ডিসেন্ট্রালাইজ স্থিতিশীল একটা হাই স্কেলেবিলিটি লেয়ার ওয়ান লিগাল পাবলিক ব্লক চেন ডেভেলপমেন্ট করা হয়েছে, যা ভারতবর্ষের বুকে এটা একটা নজির বলতে পারি। কারণ সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই ব্লক চেন ডেভেলপমেন্ট হচ্ছে, যা সম্পূর্ণ লিগাল এবং লেয়ার ওয়ান এবং পাবলিক ব্লক চেন এবং হাই স্কেলেবিলিটি, হাই স্পিড ট্রানজেকশন, লো গ্যাস ফি, উন্নত মানের টেকনোলজি, এআই টেকনোলজির ফিচার্স, মেটাভার্সেস টেকনোলজির ফিচার্স ইত্যাদি আরো উন্নত থেকে উন্নত, অ্যাডভান্স থেকে অ্যাডভান্স টেকনোলজি এই ব্লক চেন দ্বারা ডেভেলপমেন্ট হতে পারে। এর শক্তিটা এত। তো আপনাদেরকে যদি সিম্পল ভাবে, একটু সহজ ভাবে, একটা সাধারণ গল্পের মতো যদি আমি বলি, যে ধরুন একটা শহরে একটা বড় ব্যাংক ছিল, সেখানে মনে করুন রিজার্ভ ব্যাংক ছিল, সবাই সেখানে টাকা পয়সা তারা ইনভেস্ট করতো বা টাকা ডিপোজিট করতো, জমা রাখতো। ঠিক আছে, মনে করুন আপনার পাড়াতে বা আপনার একটা এরিয়াতে বা আপনার শহর বা আপনার গ্রাম, সেখানে যদি একটা বড় ব্যাংক থাকে আর সেই ব্যাংকে সকলে নির্ভরশীল, সেই ব্যাংকে সকলে মিলে টাকা ইনভেস্ট করে বা রাখে, ডিপোজিট করে। আবার একদিন দেখা গেল রাজনৈতিক একটা অস্থিরতা, একটা গন্ডগোল সৃষ্টি হলো সারা গোটা ভারতবর্ষে, একটা মানে বিশাল একটা গন্ডগোল শুরু হলো, অনেকটা যুদ্ধের মতো। তখন কিন্তু ওই ব্যাংকটা সাময়িকভাবে বন্ধ থাকতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। তাহলে ওই সময় আপনার কেমন হবে? ওই সময় অনেকেই হবে, যেটা আমাদের চোখের সামনে ইদানিং আমরা দেখেছিলাম, নোট ব্ল্যাক আউট হতে, পুরাতন নোট যখন বন্ধ হয়ে যায় এবং নতুন নোট যখন চালু করা হয় ব্ল্যাক মানিকে ট্র্যাক করার জন্য, সেখানে মানুষের অবস্থা কেমন ছিল? যেখানে মানুষ তার নিজের অর্থ, নিজের সম্পদ তাকে নেওয়ার জন্য লাইনের পর লাইন দিয়ে, রোদ্দুর কি ঝড় জল বৃষ্টি কোথাও কিছু দেখার নেই, লাইনের পর লাইন দিয়ে কেউ ওষুধ কিনতে পারছে না, কেউ ব্যবসা করতে পারছে না, কেউ তার ব্যাংকে টাকা তুলতে পারছে না, যেখানে যাচ্ছে সমস্ত জায়গায় লাইন। শুধু একটাই চাপ ছিল, কি? অর্থনৈতিক চাপ। সেখানে শুধু অর্থের যে লেনদেন প্রক্রিয়াটা সেটা স্টপ করা হয়েছিল। একটা স্টপ, একটা ফুল স্টপের কারণে গোটা ভারতবর্ষে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে
তারপরেও আমরা এখনো অনেক কিছু বুঝেও বোঝার মতো না বোঝার ভান করে রয়েছে। আর এই জায়গা থেকেই ভারতবর্ষের আজকের দিনে মাস্টার স্ট্রোক টেকনোসা প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমাদের কারোর চোখ খুলুক আর না খুলুক, এই কোম্পানিটার চোখ খুলেছে। অন্তত এই কোম্পানিটা এগিয়ে এসছে এবং তার চোখ খুললো এবং দেখলো যে হ্যাঁ, আমাদের কাছে এমন একটা শক্তি আছে, আমাদের কাছে এমন একটা সিস্টেম আছে, যে সিস্টেম দ্বারা আমরা একটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ সিস্টেম করতে পারি, যা আগামী দিনে যুদ্ধ হলেও থামবে না, রাজনীতিতে গন্ডগোল হলেও থামবে না, সরকার কোনো পদক্ষেপ নিতে চাইলেও বন্ধ করতে পারবে না। এই জায়গা থেকেই, এই চাহিদা থেকে এই ব্লক চেনের শক্তিটা বেড়েছে। আজকে সমস্ত পৃথিবীতে যত ব্লকচেন টেকনোলজি আছে, সেই সমস্ত ব্লকচেন টেকনোলজির এই কারণে একটা জনপ্রিয়তা বাড়ছে। ক্রিপ্টো ওরিয়েন্টেড, ক্রিপ্টো প্রজেক্ট, ক্রিপ্টো টেকনোলজি সমস্ত কিছু ডেভেলপমেন্ট একটাই কারণে বাড়ছে, শুধু এটাই, যেটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম। তাই আন্তর্জাতিক পরিস্থিতি এবং ডিজিটাল যে ভবিষ্যৎ, এই দুটো যদি আপনারা দেখেন, সারা পৃথিবীর একটা গ্লোবাল একটা, মানে যে একটা চাপানোতর একটা যে পরিস্থিতি, আর সেখান থেকে যে ডিজিটাল ভবিষ্যতের দুটো অধ্যায় রয়েছে, যে একটা হচ্ছে আমাদেরকে ক্ষতির পথে নিয়ে যেতে পারে, আর একটা হচ্ছে আমাদেরকে একটা সহজ সরল উপায়, একটা সহজ সরল পথ আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, যেটা আগামী দিনের এই ডিজিটাল টেকনোলজি একটা এমন একটা অবকাঠামো, একটা এমন একটা পরিকাঠামো তৈরি করতে পারে, যা আজকের এই বিশ্বের লড়াই যেমন শুধু সিম্পলি ভাবে কোনো অস্ত্র শস্ত্র দিয়ে হচ্ছে না, অনেক বড় বড় টেকনোলজি সেখানে ডেভেলপমেন্ট করা হয়েছে, অনেক সিস্টেমকে সেখানে র্যাডার হিসেবে ব্যবহার করা হচ্ছে, ট্র্যাক করা হচ্ছে, হিউজ, মানে কি বলবো, মানে আপনারা প্রত্যেকেই জানেন, ম্যাক্সিমাম, মানে এখন আর ওই সামনাসামনি গিয়ে কাউকে যুদ্ধ করতে হচ্ছে না, যে কোনো যুদ্ধ ঘরে বসে হচ্ছে, বাড়িতে বসে যুদ্ধ করছে, বাড়িতে বসে একটা, মানে কি বলবো, একটা গোটা শহরকে ধূলিসাৎ করে দিচ্ছে বাড়িতে বসে বসে। সেখানে টেকনোলজিকে ডেভেলপমেন্ট করা হয়েছে, টেকনোলজিকে কাজে লাগানো হচ্ছে। তাহলে এমন কিছু করতে হবে সেই টেকনোলজির দ্বারা আমাদের মতো সাধারণ মানুষ যেন বাঁচতেও পারে। তাই সেখান থেকে একটা ডিজিটাল অবকাঠামো আমাদেরকে ডেভেলপমেন্ট করতে হবে। আমরাও এমন একটা সিস্টেমের সঙ্গে থাকবো যে যেখানে লড়াই হবে সেখান থেকে আমরা সাইডে গেলেও আমাদের সঙ্গে আমাদের সম্পত্তি চলে যাবে। আমরা যেখানে যাব আমাদের সঙ্গে আমাদের মাথার উপরে চাঁদের মতন, ঠিক আমরা যেভাবে পথ চলতে চলতে চাঁদটা আমাদের সঙ্গে দিয়ে যেভাবে যায়, ঠিক আমরা যেখান থেকেই যাই না কেন আমাদের সঙ্গে আমাদের অ্যাসেট যাবে। জমি বাড়ি বিষয় আশায় সহায় সম্পত্তি আমরা যা কিছু আজকে করে রাখি না কেন, আমরা কোনো জায়গায় চলে গেলে আমাদের সঙ্গে সেটা যাবে না, সেগুলোকে আমাদের ফেলে রেখে চলে যেতে হবে। বাই ডিফল্ট কোনো একটা যুদ্ধ বা কোনো একটা কিছু যদি ক্রিয়েশন আমাদের এখানে যদি ঘটে যায়, তাহলে সেই সিচুয়েশনে আপনার জমিটাকে কিনবে, আর আপনার জমির অর্থটা আপনি কোথায় পাবেন, কোথায় কনভার্ট করবেন? আপনার ব্যাংকে ডিপোজিট করেছিলেন সেই সম্পদটা আপনি উইথড্র করবেন, সেই মুহূর্তে আপনি কোথায় যাবেন? ব্যাংক তো বন্ধ আছে। এই মুহূর্তে আপনার কাছে অনেক প্রবলেম হবে, প্রবলেম প্রবলেম প্রবলেম, কিন্তু সলিউশন ব্লকচেন টেকনোলজি। ব্লকচেন টেকনোলজির মধ্যে যা কিছু আমরা ব্যাংকিং ট্রানজাকশন থেকে ধরে ফিজিক্যাল লেনদেন থেকে ধরে যা কিছু আমরা করছি, সবই আমরা ব্লকচেন টেকনোলজির মাধ্যমে ডিজিটালি ভাবে সেটাকে আমরা করতে পারি। আজকের দিনে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট যদি আমাদের কোথাও থাকা উচিত, তাহলে তো আমি সেটা বলবো সেটা ব্লকচেন টেকনোলজির মধ্যে রাখা উচিত। কারণ ব্লকচেন একটা হাই স্কেলেবিলিটি, পাশাপাশি ডিসেন্ট্রালাইজ ইকোসিস্টেম। আর এইভাবে সমস্ত দেশে যত ব্লকচেন টেকনোলজি আছে, তাদের সেই সমস্ত দেশে এই প্রযুক্তিকে ব্যবহার করে তারা তাদের দেশটাকে এগিয়ে নিয়েছে, তাদের অর্থনৈতিক যে পরিকাঠামো সেটাকে এগিয়ে নিয়েছে। কারণ যে নেটওয়ার্কের সব থেকে বেশি শক্তি হবে, যেটা সব থেকে বেশি ডিসেন্ট্রালাইজ পাওয়ার হবে, সে বেশি স্থিতিশীল হবে, সে তত ঠান্ডা মাথায় ঠান্ডা ভাবে সিদ্ধান্ত নিতে পারবে, এগিয়ে যেতে পারবে। নো রিস্ক, নো টেনশন, রিল্যাক্স। তো রিল্যাক্সে চলতে পারবেন। আমাদের সম্পদ যদি আমাদের সিকিউরিটির সঙ্গে থাকে, তাহলে আমরা রিল্যাক্সে থাকতে পারবো। আর এমএসটি ব্লকচেন সেই একটা, মানে পুরো অবকাঠামোর একটা অংশ আমাদের কাছে তুলে দিয়েছে, যা সম্পূর্ণ একটা ওপেন সোর্স হিসেবে, ট্রান্সপারেন্ট হিসেবে কমিউনিটি বিল্ড আপ করে এই ব্লকচেনকে ফ্র্যাকশনাল অনারশিপ করে এই ব্লকচেনকে সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্ক আমরা ডেভেলপমেন্ট করছি। তাহলে আগামী দিনে এই ব্লকচেনের মধ্যে যা কিছু ঘটবে তা সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন, কোনো নিয়ন্ত্রণ কারো কাছে থাকবে না।
সম্পূর্ণটাই ডিসেন্ট্রালাইজ সিস্টেম। তাই আগামী দিনে এই ব্লক চেইন টেকনোলজিকে না তো কেউ বদলাতে পারবে, না তো কেউ বন্ধ করতে পারবে। তাই আমরা যদি মানবতার দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি বা বুঝি, তাহলে আমরা শুধু একটা প্রযুক্তি নিয়ে কিন্তু কাজ করছি না, আমরা মানুষের যে বিভিন্ন ধরনের বিকল্প পথগুলো মানুষ সবসময় পিঠে দেয়াল থেকে গেলে মানুষ যে বিকল্প পথগুলো খুঁজে বেড়ায়, সেই বিকল্প পথেরই একটা জাস্ট একটা হাই টেকনোলজি হাই ডেভেলপমেন্ট একটা চিন্তা আমরা সকল মিলে এটাকে তৈরি করছি। যখন সারা বিশ্ব অস্থির, তখন একটা স্থিতিশীল চিন্তা আমাদের সকলকে করা দরকার। তখন আমরা একটা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নিলে সেটাই আমাদের জীবনে সব থেকে ক্ষতিকর বিষয় হতে পারে। অস্থির সময় নিজেকে স্থিতিশীল রাখা দরকার। সেই অস্থির সময় নিজেকে স্থিতিশীল রাখার মতো মেন্টালিটি আমাদের মতো সাধারণ মানুষের নেই। তার জন্য একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম যদি আমরা গঠন করতে পারি, তাহলে আমরা রিল্যাক্স থাকবো। অটোমেটিক্যালি বাই ডিফল্ট আমরা সকলে মেন্টালি ভাবে আমরা ফ্রেশ থাকবো, স্থিতিশীল থাকবো। তার জন্য আমাদের যে বর্তমান আইএনআর দিয়ে যেগুলো আমরা লেনদেন করছি, সেটা আহ সারা পৃথিবীর যে কোনো কান্ট্রিতে যা যুদ্ধ হোক, তা কোথাও অয়েল পাওয়া গেল কি না পাওয়া গেল, কোনো আনাজপত্র পাওয়া গেল কি না পাওয়া গেল, বাজারের মূল্য দাম কি হলো, বাড়লো কি কমলো, আমাদের কোনো কিছু যায় আসে না। কারণ যে মার্কেটের যে ভলিটিলিটি যে ক্রিয়েশনটা হবে, আপ অ্যান্ড ডাউন, মার্কেটের প্রতিটা প্রোডাক্টের ভ্যালু উপর নিচে হতে থাকবে। সেখান থেকে আমাদের আইএনআর এর ভ্যালু ব্যাপক পরিমাণে ফ্লাকচুয়েশন হতে থাকবে, আপ অ্যান্ড ডাউন হতে থাকবে। কখনো দেখা যাবে প্রোডাক্টের মূল্য আমাদের এত বেড়ে গেছে, আমরা অনেক টাকা দিয়েও আমরা সেই প্রোডাক্টটা পারচেস করতে পারছি না। সম্পূর্ণভাবে একটা মানে কি বলবো মুদ্রাস্ফীতি যেটা বাড়ে, সেটা কিন্তু এই সমস্ত বিভিন্ন ধরনের অস্থিরতার কারণে বাড়ে। কারণ সেটা সম্পূর্ণ কারোর নিয়ন্ত্রণে রয়েছে। তাই তার একটা বিকল্প পথ আমাদের দরকার। বিকল্প সম্পদ হিসেবে আমাদেরকে বেছে নিতে গেলে তাহলে আমাদেরকে ব্লক চেন টেকনোলজি সেই পাওয়ার সেই শক্তি, ব্লক চেন টেকনোলজির মধ্যে আমরা সমস্ত কিছু যদি সিস্টেমটাকে চালনা করতে পারি, আমাদের ট্রানজেকশন আমাদের কাছে থাকবে, আমাদের লেনদেন আমাদের কাছে থাকবে, আমাদের সম্পত্তি আমাদের কাছে থাকবে, তাহলে মার্কেটে কি হলো আমাদের কিছু যায় আসে না। বরং পৃথিবীর যতগুলো বড় বড় শক্তিধর দেশ আছে তারাও জানবে যে ডিসেন্ট্রালাইজ প্রক্রিয়া সমস্ত গোটা পৃথিবী হয়ে গেছে। অতএব আমাদের মুখের কথায় আর কোনো বাজারের কোনো মালের ভ্যালু ওঠা নামা হবে না, মুখের কথায় হবে না সেটা। তার জন্য সম্পূর্ণ যা কিছু করবে ডিসেন্ট্রালাইজ সিস্টেমে তার মার্কেট নিয়ন্ত্রণ চলবে। যখন একটা রাজনৈতিক দ্বন্দ্ব বাড়ে, তখন মানুষ অনেক রকম নিরপেক্ষভাবে প্রযুক্তির একটা দ্বারস্থ হয়, একটা প্রযুক্তির দ্বারা সেখান থেকে মানুষ মুক্তির আশা করে। অনেক তো আছে, অনেক টেকনোলজির মধ্যে আছে, অনেক যারা যারা বর্তমানে মিলিটারি বেজে কাজ করছে, অনেক আছে দেখা যাচ্ছে এই দেশ থেকে ওই দেশে গিয়ে পড়লো, তখন আবার ওই দেশ থেকে এই দেশে যখন ফিরে আসলো, তখন কিন্তু আমাদের দেশের যে মিলিটারি ক্যাম্প সেটা কিন্তু তাদের নিজেদের মিলিটারি, যিনি এদেশ থেকে ওই দেশে চলে গিয়েছিল এবং পরে ফিরে এসেছেন, তাকে কিন্তু তখন আর বিশ্বাস করা হয় না। কারণ ওই মানুষটা গদ্দার হতে পারে। তাই তাকে টেকনোলজির সহযোগিতায় তাকে পরীক্ষা করা হয়, সেই মানুষটা সত্যি বলছে কি মিথ্যে বলছে। অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক তথ্য আছে। টেকনোলজি প্রযুক্তি দরকার মানুষকে নিরাপত্তার জন্য। আর ব্লক চেন সেই সমস্ত টেকনোলজির একটা সমস্ত নিরপেক্ষভাবে একটা প্রযুক্তি ডেভেলপমেন্ট করতে দেয়, যেখানে নিরপেক্ষভাবে এই টেকনোলজি কাজ করে, না সরকারের জন্য না পাবলিকের জন্য, নিরপেক্ষ থাকে। এই টেকনোলজিকে যে যেমন ভাবে ইউজ করবে তার জন্য তেমন ভাবে এটা ইউজেবল হবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা আশা করি যেটুকু কথা আপনাদের কাছে বলার চেষ্টা করেছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তাই বিশ্বের যে সমস্ত রকম আজকের দ্বন্দ্ব, ঝুট ঝামেলা, অশান্তি, যুদ্ধ, এই সমস্ত যেগুলো চলছে, এই যে অস্থিরতা, আমাদের যে বিভিন্ন ধরনের ভয় দেখানোর জন্য একটা পরীক্ষা ক্রিয়েশন চলছে, এটা কিন্তু সাধারণভাবে আমাদের কিন্তু একটা ভয় দেখানোর জন্য সিম্পল একটা লজিক নয়। এটা আমাদেরকে দিশা দেখায় যে আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমাদেরকে প্রস্তুত হতে হবে, কারণ আমাদের নাকের গড়ায়ও একসময় যুদ্ধ আসতে পারে। একসময় রাজনীতির পুরো পরিকাঠামো
বদলে যেতে পারে, কিন্তু প্রযুক্তি কখনো থামবে না। এই জায়গা থেকে সুযোগ যেটা, সেটা হচ্ছে প্রযুক্তি কখনো থামবে না, প্রযুক্তি এগিয়ে যাবে। যেমন ইন্টারনেট টেকনোলজি যত দিন যাচ্ছে তত পৃথিবী বদলাচ্ছে, ঠিক তেমনি ব্লক চেন টেকনোলজি যত দিন যাবে তত এর অর্থনীতি, এর পুরো পরিকাঠামো, এর পুরো ইকোসিস্টেম, এর পুরো টেকনোলজি এর ডেভেলপমেন্ট হতে থাকে। তাই আজকের শুধু আমরা এই ব্লক চেন টেকনোলজি শুধুমাত্র একজন দর্শক নই, আমরা সকলেই এই ব্লক চেনের একজন ঐতিহাসিক রচিত করার একজন কারিগর। সকলে মিলে আমরা প্রত্যেকেই এই ব্লক চেন টেকনোলজির একজন কারিগর। আমরা সকলে এই ব্লক চেন টেকনোলজি একজন নির্মাতা। আমরা সকলে যদি চাই তাহলে আমরা এই ব্লক চেনকে ডেভেলপমেন্ট করে ইতিহাসের পাতায় আমাদের প্রত্যেকের নামটাকে লিখে দিতে পারি। তাই সকলকে বলবো, একটা অস্থির পৃথিবী, সেখান থেকে স্থির থাকার মতো যে সুযোগ, সেটা আমাদের একটা টেকনোলজি যেটার নাম হচ্ছে ব্লক চেন টেকনোলজি। তাই অস্থির পৃথিবীতে স্থির থাকতে পারে শুধুমাত্র সেই ব্যক্তি যারা চিন্তা এবং ভবিষ্যৎমুখী ভাবে নিয়ে চিন্তা ভাবনা করেন, যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করেন। তাই আমরা সাধারণভাবে কোনো ভয়ের বাজারে নয়, সম্পূর্ণভাবে ভবিষ্যতের বাজারে কাজ করতে এসেছি, ভবিষ্যৎ নিয়ে কাজ করতে এসেছি, ভবিষ্যৎ ডেভেলপমেন্ট করতে এসেছি। তাই সকলকে বলবো যে আপনারা প্রত্যেকে এই ব্লক চেন টেকনোলজিকে শিখুন, বুঝুন, শেখান, আর মাঝখানে আপনারা যদি পারেন প্যাসিভ ইনকাম পড়ে আছে, আপনারা এই প্যাসিভ ইনকামটাকে গ্রহণ করুন। আর এখান থেকে প্রত্যেকে এটাকে মিলিতভাবে এই ব্লক চেনটাকে ডেভেলপমেন্ট করার জন্য এখানে নেটওয়ার্কটাকে বাড়ান। ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম আপনার রিলেটিভ, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের কাছে ফ্র্যাকশনাল অনারশিপ ডিস্ট্রিবিউশন করে এই ব্লক চেনের নেটওয়ার্কটাকে, ডিসেন্ট্রালাইজের শক্তিটাকে বাড়ান। কারণ এখানেই সম্পূর্ণভাবে স্বচ্ছতা, নিরাপত্তা, স্কেলেবিলিটি সবকিছু এই ব্লক চেন আমাদেরকে সেই স্বাধীনতা দেয়। তো চলুন আমরা সকলে একসাথে মিলে শিখি, বুঝি, গড়ে তুলি একটা নতুন ডিজিটাল ভবিষ্যৎ। এইটুকু বলে আজকের আমাদের এমএসটি বেঙ্গল টিমে এতক্ষণ আমি আপনাদের কাছে মোহাম্মদ জয়নাল আবেদিন আমার সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন মতামত থাকে তাহলে আপনারা প্রত্যেকেই জানাতে পারেন, কারণ আপনাদের প্রত্যেকের মাইক আনমিউট আমি করার অপশন দিলাম। তো অসংখ্য ধন্যবাদ, আপনারা যেভাবে এতক্ষণ কোঅপারেট করেছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। স্বপন মন্ডল, আপনি যদি নিজেকে আনমিউট করেছেন, যদি আপনার কোনো প্রশ্ন মতামত থাকে জানাতে পারেন। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। এমএসটি বেঙ্গল টিমের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আপনি যেভাবে আমাদেরকে আপনি যেভাবে আমাদেরকে এই যে অ্যাওয়ারনেস দিচ্ছেন, এই বলছেন, এর উপরে তো ব্লক চেন নিয়ে কিছু বলার নেই, তবু আমি দু চার কথা আপনাদের বলবো, আমার টিম বেঙ্গলের উদ্দেশ্যে কিছু বলবো। সেটা হচ্ছে ব্লক চেন মানে আমরা জানি হচ্ছে প্রথম, সেটা হচ্ছে বিটিসি, বিটকয়েন। বিটকয়েন 2008 সালে প্রথম জন্মগ্রহণ করে, ব্লক চেন আসে, সতোশি নাকামোটো এটাকে আবিষ্কার করে। এবং যখন বিটকয়েন তৈরি হয় 2010 সালে, এর দাম ছিল হচ্ছে 20 পয়সা, $0.20। তারপরে 2011 সালে এই বিটকয়েনের দাম আসে $3, $3.27। তারপরে 2012 সালে এটা $11 রূপান্তরিত হয়। তারপরে 2013 সালে $201 হয়। আমার সাউন্ডটা ক্লিয়ার আছে? হ্যালো, আমার সাউন্ডটা ক্লিয়ার আছে? একদম লাউড অ্যান্ড ক্লিয়ার। আচ্ছা, 2014 সালে এটা $337 হয়। 2015 সালে এটা $312 হয়। 16 সালে এটা $699 হয়। 17 সালে এটা $6369 হয়। 2018 সালে এটা $6332 হয়। 19 সালে $9172 হয়। 2020 সালে এটা $13,537 হয়। এবং 2021 সালে এটার দাম গিয়ে দাঁড়ায় আকাশচুম্বী $61,837। আবার 2022 সালে যখন আনলক চলছে করোনা পিরিয়ড, তখন এটা $20,624 নেমে আসে। 2023 সালে এটা $34,494 আসে। এবং 2024 সালে এটা $72,250 আসে। 2025 সালে $1,10,000 আসে। তাহলে ভেবে দেখুন, আজকে আমাদের এই ব্লক চেনের মাধ্যমে
একটা কি করতে পারি। আমরা শুধু সারা জীবন ইউজার হয়েছি, আমরা কিন্তু কখনো ভ্যালিডেটর হতে পারিনি। আজকে ইথেরিয়াম 2015 সালে যখন জন্মগ্রহণ করে, যখন আসে মার্কেটে, তখন কিন্তু আমরা ইউজার হতে গেলে আমাদের 33টা ফ্যাকশন এখান থেকে নিয়ে আমাদের স্টেকিং করে আমাদের কিন্তু ইথেরিয়াম নিতে হবে, যেটা অসম্ভব। এক একটা ইথেরিয়ামের দাম যদি 3 লাখ টাকা হয়, তাহলে 33টা নিতে গেলে প্রায় মোর দেন 1 crore, 1 কোটি টাকা দিয়ে আমাকে ওখানে ভ্যালিডেটর হতে হবে, যেটা অসম্ভব। আমরা বিটকয়েনও কিনতে পারছি না। আর ও যদি আমি ইউথেরিয়াম নিই, তার জন্য আমাকে প্রচুর নলেজ দরকার, আমার কম্পিউটার দরকার, আমার ডেস্কটপ দরকার, আমার ইলেকট্রিসিটি, প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি কনজিউম হবে, তার একটা বিল পে করতে হবে, তারপরে আমি কিন্তু কয়েন রিওয়ার্ড হিসাবে পাবো। তো আমাদের এমএসটি ব্লকচেন ভারতবর্ষ তথা পৃথিবীতে এমন একটা কোম্পানি যে নিজে ফার্স্ট লেয়ার 1 তৈরি করেছে, যেখানে প্রত্যেকটা সাধারণ থেকে সাধারণ মানুষ এই ব্লকচেন থেকে কিন্তু ফ্যাকশন কিনতে পারছে, ওনারশিপ নিতে পারছে। আজকে দেখবেন যে ভারতবর্ষে যদি বিটকয়েন বা ইউথেরিয়াম বা ডন, সোলানা কারা কিনেছে, কাদের কাছে আছে, কার কাছে কত আছে, কেউ বলতে পারবে না। আপনার নিশ্চয়ই মনে আছে যে যার কাছে 2000 ফ্যাকশন ছিল, আপনার 2000 বিটকয়েন ছিল, পিৎজা খাওয়ার জন্য, দুটো পিৎজা খাওয়ার জন্য তাকে দিয়ে দিয়েছিল। আজকে সে কিন্তু 2000 কোটি টাকার মালিক, দুটো পিৎজা মাত্র খেয়েছিল এই বিটকয়েন দিয়ে। তাহলে ভেবে দেখুন আমাদের এমএসটি কয়েন কোথায় 10,000, যেত। আজকে ওটা এমএসটি 10,000 কয়েন, বিটকয়েন, 10,000 বিটকয়েন দিয়ে দুটো পিৎজা খেয়েছিল। দুটো পিৎজা খেয়েছিল। আজকে আমাদের ধরুন 21টা নোট, যদি নভেম্বরে আমাদের যেহেতু হলভিং আছে, হলভিং একটা বড় রোল প্লে করে, কেন ব্লকচেন একটা ইকোসিস্টেম, একটা ইকোসিস্টেমকে অনেক বড় জায়গায় নিয়ে যায়। কেন এর ট্রানজাকশন, এর সব কিছুর সিস্টেমকে কোম্পানি আজকে 3খানা নোট নিজে কেন রেখেছে, এ স্টেকিং করবে, এ ডেভেলপ করবে, এ আরো বড় জায়গায় নিয়ে যাবে, এর অনেক রকম ইয়ে রয়েছে। বিভিন্ন কোম্পানি এর সঙ্গে আসছে, টাই আপে আসছে, আপনি নিজেও দেখিয়েছিলেন, আমরাও দেখছি, আমি ডিটেলসে যাচ্ছি না ওই জায়গাটায়। তো আমি সেদিন যখন বলেছিলাম 2035 সালে এক একটা ফ্যাকশন, এক একটা কয়েন 1 লাখ টাকা যাবে, তার একটা স্ট্যাটিস্টিক্স আমি দিচ্ছি এখন। সেটা হচ্ছে, যেহেতু বিটকয়েনের উদাহরণটা আপনাকে আগে দিলাম, নিশ্চয়ই সবাই বুঝেছেন। আমাদের টোটাল ফ্যাকশন, আমাদের টোটাল কয়েন কতগুলো ক্রিয়েট হচ্ছে, আমাদের টোটাল 840,13,87,459 খানা আমাদের টোটাল কয়েন জেনারেট হবে, যেখান থেকে আমরা 2 বছরে 420 কোটি, 6.5 লাখ 7 লাখ মতো আমরা বেরিয়ে যাবে, আর বাদ বাকি 18 বছরে আমরা 4,20,000 কিন্তু কয়েন 2044 সাল অব্দি সবাই পেতে থাকবো। এবং এই যে আমাদের এখন যদি আমি 21টা নোট ধরে নিলাম, 2026 সালে 21টা নোট অ্যাক্টিভ হলো না, ধরে নিলাম অ্যাক্টিভ হলো না, 2027 সালে গিয়ে অ্যাক্টিভ হলো, তাহলে আমরা 3.92 আমরা এক একটা ফ্যাকশনের উপরে আমরা কয়েন আর্ন করব, রিওয়ার্ড পাবো। তাহলে 2028 সালে যদি যখন আমরা যখন হলভিং হবে, তখন কিন্তু তাহলে তার আমরা হাফ পাবো। 2030 সালে তাহলে তার হাফ পাবো, 2032 সালে তার হাফ পাবো, 2034 সালে তার হাফ পাবো, 2036 সালে তার হাফ পাবো। তাহলে এক একটা হলভিং একটা বিশাল বড় রোল প্লে করে। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু এক একটা কয়েন অনেক 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 বেশি আমরা আশা করতে পারি। আমি সেখানে বলেছি মোর দেন 1 লাখ, 1 লাখের বেশি হবে। এটা জয়নাল বাবু আপনি নিশ্চয়ই আমার সাথে একমত থাকবেন। হ্যাঁ, আজকে শতদা, আমাদের শতদা একদম একদম। এত এত কয়েন কিনেছেন, এত ইয়ে রেখেছেন, ওনাকে আগামী দিনে বাউন্সার নিয়ে ঘুরতে হবে, এটা আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বললাম। ওনাকে বাউন্সার একদম নিয়ে একদম। ঘুরতে হবে। জানি না সেটাই। আপনি কত ফ্যাকশন বাই করেছেন, যদি আপনিও 100-র উপরে বাই করে থাকেন, আপনাকেও বাউন্সার নিয়ে ঘুরতে হবে আগামী দিনে। এমএসসি একদম। ব্লকচেনটা এমন একটা জায়গায় এসে মানুষকে এত বড় একটা স্বাধীনতা দিয়েছে। এখানে কোম্পানি বলছে না আপনি আজকে এই টাকা দিন, এই ফ্যাকশন কিনুন, আপনাকে এত বছরে এত টাকা দেবো। আপনি একটা টেকনোলজি ইউজ করছেন। আমি একটা স্মার্টফোন কিনেছি, সে 20,000 টাকা দিয়ে, তারপর তাকে ইন্টারনেট ভরে, তার আমি নেট ভরে, তারপরে সেটাকে আমি ইউজ করছি, আমি ভিডিও কল করছি, আমি মানুষকে ফোন করছি, আমি অনেক রকম ভাবে এখান থেকে ইনকাম করার চেষ্টা করছি। ফোনের মাধ্যমে অনেক কিছু করা যায়। তো ঠিক সেরকম আমাদের এই টেকনোলজিটা আমরা এখানে নিচ্ছি, সেই টেকনোলজিটা আমরা ইউজ করছি। এটাকে আমাদের ধৈর্য ধরে বহুদিন এটাকে অপেক্ষা করতে হবে, পেশেন্স রাখতে হবে। 2044 সাল অব্দি আমরা হয়তো কয়েন রিওয়ার্ড পাবো, তারপরে কয়েন তো মার্কেটে শেষ হয়ে যাবে না। কিন্তু যখন আমাদের এক্সচেঞ্জ আসবে, ভারত কয়েন এক্সচেঞ্জ, আমাদের যখন প্ল্যাটফর্ম, এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম আসবে, যখন আমরা, তখন দেখবেন অনেক মানুষ কিন্তু হুড় করে কয়েন বিক্রি করে দেবে।
এবং বিক্রি করে দিলে $1, $2, $3, যেটাতে লিস্টিং হবে, মানুষ বিক্রি করে দেওয়ার পরে কিন্তু দাম কিন্তু আবার পড়ে যাবে, দাম কিন্তু পড়ে যাবে, অনেক মানুষের কাছে কয়েন থাকবে না, এবং কিছুদিন পরে দেখবেন এই কয়েন কোথায় গিয়ে দাঁড়াবে। আগামী দিনে ভারতবর্ষে কিছু মানুষ, কেন এখন আমাদের হাতে এই মুহূর্তে বর্তমানে 8,60,000 ফ্যাকশন রয়েছে বর্তমানে রানিং, আজকে অব্দি টিল ডেট 8,60,000 ফ্যাকশন আমাদের হাতে আছে। ভারতবর্ষে আমাদের মানুষ হচ্ছে 140 কোটি, 140 কোটি 8,60,000 ফ্যাকশন দিতে বেশি দিন লাগবে না। তাও আমি নেগেটিভ ধরলাম আরো 6 মাস যাবে। তাহলে ভেবে দেখুন, আগামী দিনে যার কাছে 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা আছে, 1 কোটি টাকা আছে, সে কিন্তু আর আমাদের এমএসটি তে ভ্যালিডেটর কিন্তু সে আর হতে পারবে না, সে কিন্তু এখান থেকে ফ্যাকশন পারচেস করতে পারবে না। আগামী দিন খুব সুন্দর একটা দিন আসছে, এই ব্লক চেনের সিস্টেম যারা বুঝবে, অনেক বড় সাবজেক্ট ব্লক চেন। আপনি গতকালকে যে একদম ধরনের উদাহরণগুলো দিয়েছিলেন, অনেক এখানে অনেক এডুকেশনের ব্যাপার আছে, অনেক শিক্ষার ব্যাপার আছে, একদম নলেজটাকে নিতে হবে, নলেজকে গ্যাদারিং করতে হবে, সেটাই। প্রত্যেকটা মিটিং শুনতে হবে, প্রত্যেকটা আমাদের যে ইউটিউব সার্চ করে করে আমাদেরকে এখান থেকে গ্যাদারিং নিতে হবে যে আমরা কি করছি, কি পেতে পারি। এই বলে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে সেটাই ওভার টু হোস্ট। মাত্র 3200 টাকা আমাদের একটা ভ্যালিডেটার। এখন আমাদের এক একটা ফ্যাকশন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর বিষয়টা হচ্ছে আজকের যে, হ্যাঁ, এখন আমাদের ফ্র্যাকশনের দামটা যেটা হচ্ছে সেটা মাত্র 3200 টাকা। এই মাত্র বলে গেলেন আমাদের স্বপন মন্ডল দা। তিনি যেভাবে বললেন যে একটা বিটিসি বা আমরা মাইনার হতে গেলে বা অন্যান্য ব্লক চেন ইথিরিয়ামের মধ্যে আমরা যদি ভ্যালিডেটর হতে চাই, বর্তমানে আমাদের 1 কোটি টাকা খরচ আছে। তাহলে সেই তুলনায় মাত্র মাত্র আমাদের কাছে 3200 টাকা পে করে আমরা এর ভ্যালিডেটর হতে পারছি। এটা কি সুযোগ, কত বড় সাধারণ মানুষ অপরচুনিটি। সবাই পাবে। তাহলে আজকের দিনে এবং যারা আগামী এটাকে দিনে মিসগাইড করবে, যারা আশেপাশের মানুষ দেখবে যে একদম এ কি করে বড় লোক হয়ে গেল এত তাড়াতাড়ি, আমাকে তো বললো না, বললো, এখন তো বিশ্বাস করছে না মানুষ। একদম সেটাই, বললেও মানুষ বিশ্বাস করছে না। একদম। হুম হুম। কিন্তু পরে যখন যেদিন বড় লোক নিরুপায় যখন হয়ে দেখবে যাবে, মানে হ্যাঁ হ্যাঁ, মানুষ তো আর সুযোগ পাবে না, মাত্র 8,60,000 সেটাই ফ্যাকশন পড়ে রয়েছে। সেটাই। আর কয়েন ডিস্ট্রিবিউশন, হ্যাঁ সেটা তো আমাদের চোখের সামনে অলরেডি একটা বছর পার হয়ে গেল। হ্যাঁ। এবার একটা বছর অলরেডি আমাদের কাছে পার হয়ে গেল। আমাদের 2 বছর লাগবে, তাহলে 44 সালের পরে যেসব কয়েন গুলো আমাদের হাতে থাকবে তখন আমরা কত টাকায় বিক্রি করব ভাবুন তো। 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকায় বিক্রি করতে সেটাই, পারবো। এই 2 বছরের মধ্যেই আমাদের 840 কোটি কয়েনের মধ্যে, 840 কোটি কয়েন, তার মধ্যে এই 2 বছরের মধ্যে 420 কোটি বেরিয়ে আসছে। হ্যাঁ, সোল্ড আউট হয়ে যাবে, বিগ বেরিয়ে যাচ্ছে। অপরচুনিটি হুম। আর এই 400 বেরিয়ে কোটি যাচ্ছে। আমরা 18 বছর ধরে পাবো। আর এই আর অপরচুনিটি 18 বছর ধরে গোল্ডেন অপরচুনিটি 8,60,000 আছে, এখনো যারা যারা বাই করতে চান করে নেবেন। আগামী দিন আপনাদের সুন্দর একদম ভবিষ্যৎ হবে, ওটুকুনি বলা যেতে পারে। কেন, আগামী দিনে আপনি যদি কোনো লোন নেন ব্যাংকে, আপনাকে সিভিল রেকর্ড দেখবে, আপনাকে গ্যারান্টার লাগবে। এখানে কিন্তু আপনি বাই থ্রু ইকোসিস্টেমে আপনি কিন্তু 1 সেকেন্ডে এখানে একটা আপনি কিন্তু লোন পেয়ে যাবেন, যদি আপনার কাছে আমাদের কয়েন থাকে। কেন, আমাদের এই ব্লক চেনের সিস্টেমে আসতে গেলে এই নেটিভ কয়েন ছাড়া কেউ কিছু করতে পারবে না। আর সেই কয়েনটা কোথা একদম থেকে পাবে? আপনার থেকে পাবে, আমার থেকে পাবে। এর রেট কে ডিসাইড করবে? পাবলিক ডিসাইড করবে। আপনি আমি ডিসাইড করবো আমি 10 টাকায় বিক্রি করবো না 1 লাখ টাকায় বিক্রি করব। কি সেটাই, জয়নাল ভাই, তাই তো? একদম একদম 100% রাইট। ঠিক আছে, সেটাই ঘটছে, সকলকে। সেটাই। একদম। হ্যাঁ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাদের স্বপন দা। হ্যাঁ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যে বক্তব্যগুলো আপনি এখন রেখেছেন আপনার অন্তঃস্থল থেকে, সত্যি খুব অপূর্ব, মানে মানে অপূর্ব এবং খুব সুন্দরভাবে আপনি আপনার মনোনীত ভাবে এটাকে আপনি প্রেজেন্ট করতে পেরেছেন, মানুষকে বোঝাতে পেরেছেন। আমি আপনার কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, আর আমাদের বেঙ্গল টিমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আমি আশা করব আপনি এরকম জয় প্রতিদিন এমএসটি, জয় আসুন। হিন্দ। হ্যাঁ, হ্যাঁ একদম নিশ্চয়ই। প্রতিদিন কম বেশি, হ্যাঁ, আসবেন একটু একটু। শেখালে আপনি যেমন শিখেছেন তাদেরকেও যদি আপনি এভাবে শেখান, আশা করি আমরা প্রত্যেকে একে অপরের থেকে অনেক কিছু অবজার্ভ করতে পারবো, শিখতে পারবো। আমি আপনার থেকে অনেক কিছু শিখছি, শিখে সেখান থেকে আমি চেষ্টা করছি একটু মডিফাই করার, জাস্ট একটু মডিফাই করার। আপনি যা হ্যাঁ বলে হ্যাঁ, একদম একদম দিচ্ছেন হয় না, তবু আমি এই সেটাই স্ট্যাটিস্টিক্স সেটাই। কেন 1 লাখ টাকা দাম বলেছিলাম,
আমি এটা ভাঙিয়ে সেটাই। দিলাম, 3.92 একটা কয়েন আমরা পাবো, 21টা নোট একদম যার একদম সেই অনুযায়ী পাবো। তাহলে ভেবে দেখুন 2036 সালে আমাদের এই কয়েনটা কোথায় চলে যাবে, কোথায় পাবো? 3 বছর লাগবে একটা কয়েন আসতে আমাদের কাছে, একদম 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 বছর লাগবে। সেটাই। সেই সেই জায়গা থেকে তখন আমরা আমরা এখান থেকে বিশাল বিশাল তর জায়গা একটা করতে পারবো। জয় অসংখ্য এমএসটি, ধন্যবাদ স্বপন জয় দা। হিন্দ। বেঙ্গল থ্যাংক ইউ, টিমকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ আপনি সো মাচ চালিয়ে যান। স্বপন দাকে অসংখ্য ধন্যবাদ। আর এই সঙ্গে আমাদের আজকের এমএসটি বেঙ্গল টিমের আজকের জুম সেশন আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আগামীকাল একটি নতুন টপিক নিয়ে আমরা আবার হাজির হব। আপনাদের কারো যদি কোনো কিউরিসিটি থাকে, কোনো কোশ্চেন থাকে, তাহলে আগামীকাল নিয়ে আসুন। আপনাদের প্রত্যেকের প্রশ্নের যথাযথ আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এবং আগামীকাল একটি নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করবো। তো ততক্ষণ প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কোঅপারেট করার জন্য। তো সকলকে শুভরাত্রি জানিয়ে এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে জয় হিন্দ, জয় এমএসটি জানিয়ে আমরা আমাদের আজকের জুম সেশন এখানে সমাপ্ত করছি। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।